হ্যাঁ, কয়েকটি প্রাকৃতিক ঘটনা তার মধ্যে অনেকগুলা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে আছে আর কি, যেমন বজ্রপাত, ভূমিকম্প। মেনলি ছিল আছে বজ্রপাত আর ভূমিকম্পটা মনে আছে না, মাঝখানে আরো অনেক কিছু আছে, বজ্র নিবারক আছে অনেক কিছুই। কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক ঘটনার মধ্যে শুধু একটা না, অনেকগুলোই আছে। ঠিক আছে, অক্টোবরটা লাগতে হবে সামনে, প্রশ্ন একের মানে কেমন দেখাইছি আমি। বিদ্যুৎ স্ফুলিঙ্গ চ্যাপ্টার দিয়ে শুরু করব। বিদ্যুৎ স্ফুলিঙ্গ এছাড়া মোটামুটি ক্লাস 7 এগুলো আসছিল না, ঝড় বায়ু সাইক্লোন আসতো নি? তাহলে ঝড় বায়ু সাইক্লোন সম্বন্ধে ক্লাস 7 আসছিল, তো ওখানে ক্লাস 8 হইল বজ্রপাত সম্বন্ধে, ভূমিকম্প সম্বন্ধে এগুলো আছে আর কি। এটা দেখেন না, এটা রাখলেই বিদ্যুৎ স্ফুলিঙ্গ কাকে বলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু হইব, কারণ চ্যাপ্টারের প্রথম যে টপিকটা আছে যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ওইটা। তো বৈদ্যুতিক খুঁটিতে দিয়ে একদম নিজের থেকে ফল লইব, তবু প্রেফার দিতেছি। বৈদ্যুতিক খুঁটিতে তারের সংযোগে বা বাস বাস মানে এটা করে সকেট, তারের সংযোগে বা সকেটে প্লাগ ঢিলা হলে বা বজ্রপাতের সময় যেই প্রকার বিদ্যুৎ ঝলক দেখা যায় তাকে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বলে। ঠিক আছে, বিদ্যুৎ ঝলক বলতে কি তা ওই হঠাৎ করে একটা মানে বিদ্যুতের কীটা বলতাম কারেন্টের যে উল্কা যে বাইরে আর কি অনেক সময় স্পার্ক ট্যাক করে, এটা স্পার্ক যে বাংলাতে স্পার্ক, ইংলিশে স্পার্ক করে আর কি। হ্যাঁ, ইলেকট্রিক স্পার্ক, বাংলাতে কয় বিদ্যুৎ স্ফুলিঙ্গ, এমন কোনো আমার কিছু না। ঠিক আছে, এটা কোনো মানে ন্যাচারাল আর্টিফিশিয়াল জিনিস, এটা মানে ইয়ে তো ন্যাচারালি হয় আর কি, এটা লাগে কোনো আলাদা কোনো ইয়ে লাগবে না, আর্টিফিশিয়াল কিছু না, যে কোনো সময় এটা হতে পারে। কারেন্টের কোনো জায়গাতে যেটা লাইন যদি যুক্ত থাকে, মনে কর কোনো কারণে লাইনটা যদি যুক্ত মানে মানে লাইনটার কাছে কাটতে আছে, হইতেই পারে লাইনটার কাছে কাটটা, এবং এটার মধ্যে জল পড়লো আসিরা হঠাৎ করে এখানে আগুন উৎপন্ন হতে পারে। ঠিক আছে, বেশিরভাগ আগুন টাগুন এর লেগেই লাগে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ লেগেই লাগে। ক্লিয়ার তো? তো এটা কোনো প্রাকৃতিক ঘটনা না, এটা মানুষের দোষা হয় আর কি। তো নেক্সট হলো সকেটে প্লাগ ঢিলা হলে কি ঘটে, কি ঘটে কিন্তু কইলাম ওই বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটতে পারে। ঠিক আছে, এই নাম্বার 330 আছে। নেক্সট হলো এই যে ইলেকট্রিক স্পার্ক বলা হয় বাংলাতে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা ইলেকট্রিক স্পার্ক দেখা হয়। ঠিক আছে, বাংলা ইংলিশটাও আছে। বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় কোন সময়? প্রাকৃতিকভাবে তো বজ্রপাতের সময় সৃষ্টি হয়, আর যদি আমরা মানে আর্টিফিশিয়ালি যদি বলি, কৃত্রিমভাবে যদি বলি, তাহলে যে কোনো দুইটা তারের সংযোগস্থল উৎপন্ন হতে পারে। ঠিক আছে, এছাড়া তো বললাম বজ্রপাত হইলে হতে পারে। বজ্রপাত কি? বজ্রপাত কি এটা হইলো চ্যাপ্টারের মেইন টপিক, এখান থেকে শুরু হইব। বজ্রপাত কি, আর আগে যদি আসবে এটা তো একটা ইম্পর্টেন্ট না, এখন শুরু হইব বজ্রপাত কি ঠিক আছে, মেইন পড়া শুরু হইব। কাকে বলে তো বোধ মানে কমপ্লিটের আছে। ঠিক আছে, এগুলা এখনও সায়েন্টিস্টরা এগুলা মানে রিসার্চ করতেছে জিনিসটা কীতে বজ্রপাত, ফুল ডিটেল এখনও কেউই বুঝতে পারছে না। যতটুকু তারা অ্যানালাইসিস করতে পারছে ততটুকু বইয়ের মধ্যে লেখছে আর কি। এই জিনিসগুলো সারা বছরই মানে 100% কেউ এখনও বুঝতে পারছে না কেমনে হয় কী আসে বিষয়। যতটুকু মোটামুটি আইডিয়া করে গেছে ততটুকু জায়গা আছে। বজ্রপাত বলতে কী বুঝো? একই মেঘের দুইটি বিভিন্ন অংশে থাকা বিপরীত আধান, অথবা দুইটি মেঘের স্তরে থাকা দুইটি বিপরীত আধানের পারস্পরিক মানে আধান কিতা, আমি 9-এ উঠলে ভালো করে বুঝলাম আধান কিতা। ওখানে ক্লাসে এটা এদের করতে পারি যে আধান লেগেছিলা এরকম একটা কণা যেটা তড়িৎগ্রস্ত, যেটার মধ্যে তড়িৎ আছে। ঠিক আছে, কতগুলা ছোটো ছোটো কণা আছে আমাদের পৃথিবীতে, এগুলোর মধ্যে কারেন্ট থাকে, তড়িৎ থাকে। তড়িৎগ্রস্ত কণাকে বলা হয় আধান। তো তড়িৎগ্রস্ত মানে দুই রকমের আছে, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাও আছে, নেগেটিভটাও আছে। ঠিক আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, ঋণাত্মক আছে আর কি। তো জেনারেলি দুইটা
বিভিন্ন রকমের দুইটা মানে বিপরীতধর্মী কণা যদি একলগে থাকে, যেমন দুইটা মনে করুন মানে মেঘ আছে, দুইটা মেঘের মধ্যে দুই রকমের কণা আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, তো এলেই বজ্রপাত হইব। ঠিক আছে, তো যেটা লাগছে একই মেঘের দুইটি বিভিন্ন অংশে থাকা বিপরীত আধান অথবা দুইটি ভিন্ন মেঘের স্তরে থাকা দুইটি বিপরীত আধানের পারস্পরিক প্রশমিতকরণে সংশ্লিষ্ট অংশদের মধ্যে বিপুল পরিমাণে তড়িৎ মোক্ষণ ঘটে। জিনিসটা কিটা, যদি দুইটা বিপরীত আধান থাকে, দুইটা বিপরীত আধান যখন একে অপরের সংস্পর্শে আইব, সংস্পর্শে লেগে দিব একে অপরকে সে প্রশমিত করে না। প্রশমিত করা মানে নিউট্রালাইজ করে, নিউট্রালাইজ করা মানে একে অপরের শক্তিটা নিজের একে অপরের শক্তিটা খাইলাম। ঠিক আছে, ধনাত্মক আধানের শক্তি আর কিন্তু নেগেটিভ যেটা আছে, পজিটিভ আধানের শক্তি আর নেগেটিভ আধানের শক্তি দুটো একলগে মিলা লাগা একে অপরের শক্তি শেষ হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। মানে ধনাত্মক শক্তি রাস্তা ঋণাত্মক শক্তি দুটো একে অপরকে নিউট্রালাইজ করে দেয়, অর্থ হইল প্রশমিত করে দেয়, আর অর্থ হইল দুটো এক একজন শক্তি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই নষ্ট হওয়ার ফলে বিপুল পরিমাণে তড়িৎ মোক্ষণ ঘটে। তড়িৎ মোক্ষণ মানে উপরের থেকে বিদ্যুৎটা নিচে আসবে, এটা তড়িৎ মোক্ষণ করে। ঠিক আছে, এগুলো আপনার লাইনে লাইনে বোঝানো আছে, সব দিয়েই মানে আর কি ওয়ার্ড একটু তাপ দিছে। এই প্রক্রিয়ায় সংঘটিত অতি উচ্চ তড়িৎ শক্তির রূপান্তরে উৎপন্ন তাপও অস্বাভাবিক বেশিও কৈলামিত প্রচণ্ড মানে তড়িৎ মোক্ষণ উপরের থেকে তড়িৎটা প্রশমিত করার ফলে তড়িৎটা মাটির মতো আয় করবো এবং লগের তাপও লেগে আর কি, কারেন্টও লেগব, তাপও আলো সবই লেগব। ঠিক আছে, প্রচণ্ড বেশি মানে উত্তাপ পৃথিবীতে আইব, প্রচণ্ড বেশি পরিমাণে আলো পৃথিবীতে আইব হঠাৎ করে। এই বিপুল তাপের প্রভাবে সংশ্লিষ্ট বায়ু প্রায় 10,000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত হয়ে, পেলাম না প্রচণ্ড তাপ, 10,000 ডিগ্রি অনেক বেশি তাপ আইব আর কি, উত্তপ্ত হয়ে শ্বেততপ্ত বিকিরণ নির্গমন করে। ঠিক আছে, সাদা কালারের শ্বেততপ্ত মানে সাদা কালারের তপ্ত মানে প্রচণ্ড হিটেড বিকিরণ নির্গমন করে। বিকিরণ মানে বাইরেই তাপটা। ঠিক আছে, বিকিরিত কথা হচ্ছে তাপটা বাইরে, আমরা বলছিলাম না বিকিরণ প্রতিফলনের আরেকটা অর্থ বিকিরণ হয়। ঠিক আছে, প্রচণ্ড তাপ এখান থেকে বাইরিব, নির্গমন করে মানে বের হবে, যা সমগ্র আকাশ জুড়ে নীলচে সাদা রঙের চোখ ঝলসানো আলোর রেখা তৈরি করে, একেই বজ্রপাত বলে। ঠিক আছে, ক্রিটিক্যাল আছে, অবশ্যই বাড়িতে শিখতেইব ডিমান্ডিমে। আমার কিটা জিনিসটা কিটা, দুইটা মনে করুন মেঘ আছে আশেপাশে, দুটার মধ্যে দুই রকমের আধান আছে, এক লগে লাগলো, কৃত্রিবা লাগলে প্রশমিত হয়ে যাবে, ধনাত্মক আর ঋণাত্মক দুটোটা মিলা গিয়া প্রশমিত হওয়ার অর্থ হচ্ছে দুটার শক্তি হারিয়ে যাওয়া। তো এই শক্তি হারাইছে কই যাবো, নিচে যাবো, তড়িৎ মোক্ষণের ফলে শক্তি নিচে যাবো এবং শক্তি শুধুমাত্র শক্তি না তাপও আইব, আলো আইব, প্রচণ্ড মানে অস্বাভাবিক তাপ সৃষ্টি হইব, 10,000 ডিগ্রি সেলসিয়াস মানে এটা পর্যন্ত অনেক বেশি। আর হঠাৎ করে আইব টাইম পাস তো নাকি আলোর গতিতে আইব জিনিসটা, কারণ আলোর স্পিড তো অনেক বেশি, হট করে আইব। ঠিক আছে, এটারই কয় বজ্রপাত, যেটা সমগ্র আকাশ জুড়ে নীলচে সাদা রঙের চোখ ঝলসানো আলোর রেখা তৈরি করবে, এই আর কি। তো এগুলা এর মধ্যে অনেক কিছু আছে, কেমনে সৃষ্টি এখন অব্দি বেশি মানে রিয়েল এখন অব্দি নাই কোনো জায়গাতেই। মোটামুটি এটি ক্লাস 8 দিতে গেলে কারণ আছে, এটি মানে এতটুকু পর্যন্ত আছে কি, এতটুকু পর্যন্ত বইপত্র তারা মানে বাই করছে রিসার্চ করে, এরপরে অনেক কিছু আছে যেটি এখনও বুঝতে পারছে না। তো প্রাচীনকালে বজ্রপাতকে নিয়ে কী ভাবা হতো, তো প্রাচীনকালে মানুষ এসব স্ফুলিঙ্গের কারণ জানতো না, কেলিগা হয় জানতো না কি, এজন্য তারা বজ্রপাতকে ভয় পেত এবং ভাবতো এইসব হলো তাদের প্রতি দেবতাদের প্রচণ্ড ক্রোধের বহিঃপ্রকাশ, দেবতাদের বহিঃপ্রকাশ হিসেবে মানুষ এটি ভাবতো আর কি। এখনও এরই ভাবে আগের দিন গীতা। মেঘের কয় না যে ইদানি বুঝতে ইদানি শিবের তাণ্ডব হইতেছে কয় তখন। তো মেঘের মধ্যে মানুষের যে কোনো জিনিস যখনকার কোনো জিনিস একটু কম জানবো, এখানে ভগবানের দোষ দিলে আর কি, জিনিসটা এরকম মানুষ নিজেরা কোনোজন পেত না যে আমি বলবো ভগবানের দোষ, আমি তো কিচ্ছু করছি না, এই আর কি। এবং এটা শুধুমাত্র হিন্দু ধর্ম না, খ্রিস্টান ধর্ম সেম জিনিস হয়, মুসলিম ধর্ম সেম, মানে সবটি প্রায় সেম জিনিস। আমরা যদি না ভাবতো এটা ডাইরেক্ট মানুষের ভগবানের দোষ দিলা। ঠিক আছে, এরপরে নাম্বার 6, মেঘের মধ্যে আধান পুঞ্জীভূত হয়ে বজ্রপাতের সৃষ্টি হয়।
ঠিক আছে, এটা হয়ে গেলাম, এটা একটা স্লো স্থানিকী। মেঘের মধ্যে কি পুঞ্জীভূত হয়? আনসার হইব আধান। আধান কইলা বলতে কি? আধান মানে তড়িৎগ্রস্ত করা। পশম দিয়ে এম্বারকে ঘষলে কি হয়? ঠিক আছে। এবার এব আস্তে আস্তে প্র্যাকটিক্যাল লাইফে যেটি হয় আর কি, মানে এম্বার এক ধরনের প্লাস্টিকের মতো জিনিসটা, ঠিক আছে, যদি অ্যাকচুয়ালি ইয়ে বানা, মানে এটা চিরুনি চিরুনি বানা, ঠিক আছে। তো এবার একটা টপিক আছে, এটা রেখো স্থির তড়িৎ। এটা ক্লাস 8-এ ভালো করে নাই, হালকা করে আছে। 10-এ উঠলে আছে প্রবাহিত তড়িৎ। তো ক্লাস 8-এ অবধি মনে হয় 8-এ একটু দিয়েছে স্থির তড়িৎ, ঠিক আছে। এবার এরকম কিছু তড়িৎ আছে যেগুলা প্রবাহিত হতে পারে না, এগুলো এক জায়গাতে থেকে দেবো। বেসিক কনসেপ্ট আর কি, আসলে এত তো ইজি না, অনেক টাফ আছে। এদের মধ্যে করতে যে স্থির তড়িৎ মানে এক জায়গাতে থাকবে, এক জায়গা থেকে সব করা, ঠিক আছে। তো এরকম পশম দিয়ে যখন অ্যাম্বারকে ঘষা হয়, তো পশমের উপরে তো কিছু পরমাণু আছে, অ্যাম্বারের উপরে কিছু পরমাণু আছে, যখনই ঘষুন তাহলে ওই কণাগুলো এক্সাইটেড হয়ে যাবে, প্রচণ্ড মানে উজ্জীবিত হয়ে যাবে আর কি। কণাগুলো উজ্জীবিত হয়ে গেলে মনে করি এটার ভিতরে এগুলো আস্তে আস্তে তড়িৎবাহী হয়ে যাবে, এটার মধ্যে এনার্জি আয় পড়ে আর কি। প্রত্যেকটা কণার মধ্যেই, প্রত্যেকটা কণার জেনারেল প্রথম দিকে মানে কেটে হইতাম মানে প্লাস্টিক, তারপরে এর মধ্যে তড়িৎ কণাগুলি আছে, সব কিছুর মধ্যেই মানে পরমাণু আছে, পরমাণু প্রত্যেকটা ধাতু অধাতু সব কিছুর মধ্যে মানে অবশ্যই মানে কেদানের মধ্যে জড়বস্তু দিবে, এগুলোর মধ্যে পরমাণু আছে। তো পরমাণুগুলো জেনারেলি কোনো তড়িৎগ্রস্ত কণা না আর কি, এটার মধ্যে কারেন্ট নেই। কিন্তু যখনই এটা এইগুলোকে এনার্জি দেওয়া হয়, এনার্জি মানে মনে করো আমি এটার মধ্যে হিট দিলাম, বা এটা একটু মানে কেদানে একটু মানে ঘষলাম, মানে যেমন এটার মধ্যে যদি এনার্জি যায়, তো ওই কণাগুলোর মধ্যে তড়িৎগ্রস্ত হয়ে যাবে। মানে এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি পরে বুঝাবো 9-এ বা 10-এ আছে, এগুলোর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কমে থাকা বা এখানে বেড়ে থাকা, পরমাণু ভিত্তিক ইলেকট্রন আছে আর কি, পরে বুঝাবো 9-এ বা 10-এ সায়েন্স আছে। তো এটার মধ্যে ইলেকট্রনের সংখ্যা যদি কমে থাকা বা বেড়ে থাকা, তাহলে এটার মধ্যে কারেন্ট তড়িৎগ্রস্ত হয়ে থাকা। ইলেকট্রনের অভাবে হয়ে থাকা পজিটিভ, ইলেকট্রন বেশি হলে হয়ে থাকা নেগেটিভ। নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা মানে যেটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, ধনাত্মক তড়িৎগ্রস্ত দুটোই হতে পারে। তো এখানে কইছে পশম দিয়ে এম্বারকে ঘষলে কী হইব, তো অবশ্যই এটার মধ্যে তড়িৎগ্রস্ত কণা উৎপন্ন হইব, কিন্তু কোনটার মধ্যে কী হইব এটা ওখানে ক্লাস এটা আছে আর কি, এটা মুখস্থ করতে হবে। এটি কেউ মানে কোনো বোঝানো কিছু না, এটি হচ্ছে পুরো মুখস্থ যে কোনটার মধ্যে ধনাত্মক কোনটার মধ্যে নেগেটিভ, ঠিক আছে। মানে পশমের মধ্যে গীতা আছে, এম্বার মধ্যে গীতা আছে, এটা ওখানে আছে ক্লাস 8-এ মুখস্থ করার এটি, ঠিক আছে। এটির মধ্যে বোঝানো কিছু না, ডাইরেক্ট মুখস্থ করে নিবি, আছে 330 পেজে। এম্বার আহিত হয়ে চুলের মতো হালকা বস্তুকে আকর্ষণ করে, ঠিক আছে। এম্বারটা আহিত হইব, আহিত মানে এরা আমি যে বললাম আহিত মানে তড়িৎগ্রস্ত হওয়া, আরেকটা মানে বাংলা আর কি, আহিত মানে তড়িৎগ্রস্ত। এটা মানে তড়িৎ উৎপন্ন হইব এম্বারটার মধ্যে। কলম চুলের মধ্যে ঘষলে এটাও সেম, এর মানে কি কলমটার মধ্যে তড়িৎগ্রস্ত কণা উৎপন্ন হইতেছে, ঠিক আছে। কি উৎপন্ন হচ্ছে এটা তখন যায় না আর কি, কিন্তু এটার মধ্যে কারেন্ট আছে, যেটা অল্প কারেন্ট থেকে স্থির তড়িৎ করে এটারে, সমঝ না? হ্যাঁ, এই জিনিসটা তাহলে এম্বারটা এখানে আহিত হয়ে যাবো গা, এবং যে কোনো চুলের মতো হালকা বস্তুকে আকর্ষণ করবো। পশমটা দিয়ে যদি আমি এম্বারটাকে ঘষি, মনে করো এটা পশম আছে, এম্বারটা আমার হাটটা করে এম্বার, তো পশমটা দিয়ে যদি এম্বারটা ঘষি, তাহলে পশমটার মধ্যেও কোনো তড়িৎগ্রস্ত কোনো উৎপন্ন হইব, এম্বারটার মধ্যে তড়িৎগ্রস্ত কোনো উৎপন্ন হইব। এবার এম্বারটা তুই অন্য একটা পাতলা বস্তু রয়ে নিয়ে আকর্ষণ করে দেখবি যে এম্বারটা এটার মধ্যে লেগে আছে, এটা হয় আর কি, প্র্যাকটিক্যালি এটাই হয়। বুঝতে গেলে এটার মধ্যে তড়িৎগ্রস্ত কোনো উৎপন্ন হইব, আর কিছু না, মানে এটা আহিত হইব, ঠিক আছে। আহিত হওয়া মানেই তড়িৎগ্রস্ত কণা উৎপন্ন হওয়া, মানে শুধু এটা আধান, এটার মধ্যে আধান উৎপন্ন হয়েছে বোকা। নাম্বার 8, বজ্রপাত প্রকৃতপক্ষে কি? অবশ্যই তো বজ্রপাত প্রকৃতপক্ষে একটা বড় আকারের বিদ্যুৎ স্ফুলিঙ্গ, এটা অ্যাকচুয়ালি একটা বিরাট বড় ইলেকট্রিক স্পার্ক, ঠিক আছে। তো এম্বার কিতা, এম্বার হলো এক ধরনের বলে আমি তো প্লাস্টিকের মতো জিনিস, যে কোনো অবস্থার প্লাস্টিক কেমন উৎপন্ন করে আর কি, না লাগবে না, এটা এক ধরনের প্লাস্টিকের মতো জিনিসটা। এটা মানে কী বলতাম, মানে ন্যাচারাল প্লাস্টিক আর কি, যেটা উদ্ভিদ থেকে পাওয়া যায়। হ্যাঁ, রাবারের মতো একটা পদার্থ আছে, এটাকে রেজিন বলে। উদ্ভিদের মতো উদ্ভিদের ছাল থেকে এটা উৎপন্ন হয় আর কি। তো এটা ন্যাচারাল প্লাস্টিক, এটা ক্ষতি করে না, এটা এক ধরনের, এটা কাপড় টাপড় বানাতে ইউজ করে। আমরা মানে রেজিনের কাপড় আগের দিনে করতে, তো এটা নাই, সিল্কের কয়লা একে মানে।
সিল্ক আছে, রেজিন। সিল্কও ন্যাচারাল বেতারস, এটা উদ্ভিদ থেকে উৎপন্ন। এটা উদ্ভিদ এটা এটা অ্যাকচুয়ালি প্রাণী থেকে উৎপন্ন হয়। এক ধরনের মানে পোকা আছে, এই অ্যাম্বারটা না অ্যাম্বার না, অ্যাম্বার তো গাছের থেকে। অ্যাম্বার তো এক ধরনের রেজিন, ঠিক আছে। কোন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন যে বজ্রপাত তড়িৎ প্রকৃতির? তো বিজ্ঞানীর নামটি মুখস্থ করতে হবে। ফ্র্যাঙ্কলিন আসেনি, বেঞ্জামিন আসেনি, এই যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উৎপন্ন করছিল যে বজ্রপাত একটা মানে কী দেখতাম, বজ্রপাতের মধ্যে তড়িৎ আছে, ঠিক আছে, এই আর কি। তো কী প্রমাণ করেছিলেন? প্রমাণ করছিল যে 1752 খ্রিস্টাব্দে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামে একজন আমেরিকান বিজ্ঞানী দেখালেন যে বিদ্যুৎ চমকানো এবং পোশাক থেকে আলোর ঝলক একই রকম ঘটনার জন্য সৃষ্টি হয়। এর কারণ বুঝতে অবশ্যই 2000 বছর লেগে গেছে, ঠিক আছে। 2000 বছর 2000 বছর পেলাম তো, এটি অনেক এখন অবধি মানুষ এটি বুঝতে পারছে না জিনিসটি, অ্যাকচুয়ালি এটি কমপ্লিকেটেড তো, ঠিক আছে, কারণ এতটুকু বেলা 2000 বছর লাগছে। অনেক কমপ্লিকেটেড এটি। প্রাকৃতিক ঘটনা বোঝা খুবই কষ্ট। প্রাকৃতিক ঘটনা বুঝতে বহুত মানে টাইম লাগে। এখন অবধি মানুষ বৃষ্টিপাতেরই ঠিকভাবে অনুমান করতে পারছে না, ঠিক আছে না। লেখা থাকে না 50% চান্স অফ রেনিং, হ্যাঁ এটা পুরো 100%। মানে এটি এখন অবধি বোঝার মতো টেকনোলজি মানুষ ব্যাগত আছে না, টাইম লাগবে আরও। এক্স্যাক্টলি কইতে পারছে না যে বৃষ্টি আইব না কাই। অনেক সময় দেখা যায় কিন্তু সারাদিন লেখা থাকে বৃষ্টি আইব 90%, অনেক সময় বৃষ্টি হয় না, অনেক সময় হঠাৎ করে বৃষ্টি আবার আই হয়, ঠিক আছে। প্রচুর তারা খাইতে পারে তারপর আই করে এখন ভূমিকম্প তো হলে মানুষের কিছু করতেছে না, না। আগে মনে হয় পরে এখন অবধি এগুলো একটু প্রাকৃতিক ঘটনা, একটু কষ্ট আছে বুঝতে। ইভেন এখনও মানুষ অনেক সময় দেখবে যে হঠাৎ করে মানে বন্যা আয় করে, আগাম অনুবাস দিতে পারছে না, ঠিক আছে না। এবার তো আপত্তল হয়েছে, আগাম পূর্বাভাস দেওয়া কষ্ট আছে, ঠিক আছে। ত্রিপুরা ভূমিকম্প হলে মনে বাঁচে না, ত্রিপুরা ভূমিকম্প হলে বাঁচার রাস্তা নেই। নম্বর 11, এটা তো কইলাম। বিদ্যুৎ চমকানো এবং পোশাক থেকে আলোর ঝলক সৃষ্টি হওয়া, পোশাক থেকে নেই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পোশাক থেকে আলোর ঝলক সৃষ্টি হওয়া একই রকম ঘটনা। এর কারণ হয়তো 2000 বছর লেগে গেছে, অলরেডি কয়েছি। দুইটি ধ্বংসাত্মক প্রাকৃতিক ঘটনার উদাহরণ কিতা? বজ্রপাত এবং ভূমিকম্প। ধ্বংসাত্মক মানে একবারে বরাবরই ধ্বংস হয়ে যাবে। দুইটা এক্সাম্পল হলো বজ্রপাত এবং ভূমিকম্প। 12 নম্বর এটা কিটা? নাম্বার 13, বজ্রপাত তড়িৎস্ফুলিঙ্গ ছাড়া আর কিছুই নয়। অলরেডি আমি বলছি বজ্রপাত থেকে ওঠে কি আনসার দেব? তড়িৎস্ফুলিঙ্গ। প্লাস্টিক স্কেল শুকনো চুলে ঘষলে কি ঘটে, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে পারতেছ, শুকনো চুলের মধ্যে পরমাণু আসিল, প্লাস্টিকটার মধ্যে পরমাণু আসিল, প্লাস্টিকেরটাও তড়িৎগ্রস্ত কোনো হয়ে যাবে, প্লাস্টিকটাও আধানে আহিত হইব, চুলটাও আধানে আহিত হইব, দুটার মধ্যেই তড়িৎগ্রস্ত কোনো উৎপন্ন হইব। সোজা কথা, এটি কাগজের যে কোনো ছোটো চুলকে আকর্ষণ করবে, বা একটি কাগজের ছোটো টুকরোকে আকর্ষণ করবে। যদি প্লাস্টিকটারে চুলের মধ্যে ঘষায় তাহলে প্লাস্টিকের মধ্যে কোনো না কোনো কথা মানে আসলে কোনা, এবার এটা নিয়ে আসলে তুই কাগজের সামনে রেখে কাগজটা আকর্ষণ, ছোটো ছোটো কাগজ টুকরো বানিয়ে রেখে আকর্ষণ করবো। কারণ প্লাস্টিকের মধ্যে কোনো না কোনো তড়িৎগ্রস্ত কোনা আছে। কাগজটার মধ্যে আগের থেকে হতে পারে আছে না ছিলাম যাই না, কিন্তু যেহেতু প্লাস্টিকের মধ্যে আছে তাহলে কাগজটার মধ্যে কোনো না কোনো আগের থেকে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি তো কইলাম স্থির তড়িৎ অনেকভাবে উৎপন্ন হতে পারে, হিট দিলেও উৎপন্ন হতে পারে, ঘষলেও উৎপন্ন হতে পারে, বিভিন্ন রকম রাস্তা আছে। জেনারেলি যেটা সব থেকে সিম্পল রাস্তা সেটা হচ্ছে ঘর্ষণ। হিট অন্য সবসময় তো জানতো না, রোদ থাকতে হবে প্লাস ঘষ লাগবে, এটা তো প্র্যাকটিক্যালি দেওয়া একটু কষ্ট আছে। ঘষলে খেয়াল রাখতে হবে যে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়, এটা হলো প্র্যাকটিক্যালি কি। বাকিটি তো হিট দিলে তো আলাদা করে হিট লাগবে আমার, ঠিক আছে। অনেক রকম জায়গা আছে ছাড়াও শীত থাকে, এখানে হয়তো না। শীত এটা হলে ঘর্ষণ লাগবে, ঘর্ষণের ফলে। নাম্বার 15, স্থির তড়িৎ উৎপন্ন হইল। নাম্বার 16, স্থির তড়িৎ উৎপন্ন হয় কোন জায়গাতে? কুপুরি ব্যবহার। অনবধি আমি কি ছোটো প্লাস্টিকের ভিতরে উৎপন্ন হয়, অ্যাম্বারের ভিতরে, শুকনো চুলে, সবটি কুপরিবাহী। হ্যাঁ, সুপরিবাহীর ভিতরে তো এটা মানে ফ্লো করে নেবো, মানে এটা একে যাবে প্রবাহিত হয়ে যাবে, ঠিক আছে। এর লেগে ওইটির মধ্যে স্থির তড়িৎ উৎপন্ন হইতো না। সবসময় খেয়াল রাখতে হবে এটা কুপরিবাহী, মানে যেটা প্রবাহিত হয় না, এক জায়গা থেকে যাবে কারেন্টটা। কাঠের মধ্যে হইতে পারছি, কারণ কাঠের এখান থেকে এখানে যায় না, এক জায়গায় থেকে যাবো কিটা,
প্লাস্টিকের মধ্যেও সেম, ঠিক আছে। তো আর এটা এত পরিমাণ কম হবো যেটা আমরা চোখে দেখতাম না, প্লাস এত খুব কম থাকবো আর কি, জিনিসটা চোখে জেনারেলি পড়তো না। কিন্তু এটা রয়েছে অনেক থিওরি আছে, ইভেন্টাল এটা বড় বড় থিওরি আছে, এটা অ্যানালাইসিস করছে এবং এটাই দরকার বেশি, ঠিক আছে। প্র্যাকটিক্যালি যদিও সবটি প্রভাবিত আছে, বাট ফিজিক্সের রিসার্চ করতে গেলে বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে গেলে সিদ্ধি সম্বন্ধে অনেক থিওরি মরে আছে, প্রিন্সিপাল অনেকগুলো উপপাদ্য আছে, 11, 12 আছে, দুনিয়ার উপপাদ্য, এবং কমপ্লিকেটেডও আছে আগের থেকে বেশি। তখন সিরিয়াল হইতো না বলে আমি 9-10 ভালো করে বুঝাইছি না। নাম্বার 17, ঢিলের না এটা হ্যাঁ, স্টিলের চামচকে প্রতিদিন দিয়ে ঘষলে কাগজের টুকরো আকর্ষিত হবে কি? স্টিলের চামচকে প্রথম কথা স্টিল তো সুপরিবাহী, সরি না কুপরিবাহী হইলে এটার মধ্যে তড়িৎটা মানে স্থির থাকলে যা থাকলে না এটা ছড়ে যাবে, অন্তরে ছড়ে যাবে না। মনে করেন থাকতো যে প্লাস্টিকের বা অন্য একটা কিছু থাকতো যেটার মধ্যে ঘষলে, ঠিক আছে, তো এটা হইল, যেহেতু এটা স্টিলের চামচ কাম হতো না, স্টিলের চামচটার মধ্যে পলিথিন দেওয়া ঘষলো, স্টিলটার থেকে তড়িৎটা যদি উৎপন্ন হবে স্টিলের মধ্যে, তড়িৎটা স্টিল দিয়ে একজাতে ছড়ে যাবো না, যেটা প্রবাহী তড়িৎ কর, ঠিক আছে, যেটা ক্লাস 7 আসিল। তড়িদাহিত বস্তু কাকে বলে, ঠিক আছে, কাকে বলে তো বোঝানো একবার সোজা, লেখন একটু কষ্ট আছে। এরকম একটা বস্তু আছে যেটার মধ্যে তড়িতের আধান সৃষ্টি হয়ে গেছে, যে কোনোভাবে সৃষ্টি হতে পারে। আমি দিলাম এটার মধ্যে আলাদা করে আধান গঞ্জা, এরকম মেশিন আছে, এক আধান একটা এই জিনিসটাকে পুরোটা আহিতাকরণ যাবো, এরকম মেশিন আছে আর কি, হাত লাগানো করে জাস্ট টাচ করলে এটা পুরো এটার মধ্যে পুরোটার মধ্যে আধান হয়ে যাবো। বা কইলে আমি তো এটার মধ্যে যদি কীভাবে ঘর্ষণ করি উৎপন্ন হইব, হিট দিলে উৎপন্ন হইব। তো যে কোনোভাবে যদি কোনো বস্তুর এর মধ্যে তড়িৎ পাঠান যায়, এটাই তড়িদাহত বস্তু কন যাবে। অবশ্যই বস্তুটার মধ্যে তড়িৎটা থাকতেইব, এটা ফ্লো করে দিলে বলে এখান থেকে গেল দিলে বলতো না, এটা থাকতেইব জায়গাটার মধ্যে, এটা যাতে থাকে, ঠিক আছে। তো এক্সাম্পল তো বহুত আছে, ঠিক আছে, অভাব নেই, 314 বইতে আছে। ঘর্ষণের ফলে যেই বস্তু অন্যান্য হালকা জিনিসকে আকর্ষণ করার ক্ষমতা রাখে তাকে তড়িদাহত বস্তু বলে, ঠিক আছে। তো ওখানে ক্লাসে শুধু ঘর্ষণ লেখছে আর কি, কিন্তু তো সব জায়গাতে ঘর্ষণ করে দিত না, ওখানে ক্লাসিটা এটা আছে কি ঘর্ষণের ফলে উৎপন্ন যেই যত গীতা এলিক আর কি, কারণ ওখানে ইঞ্জিনের নাম লেখছে না আর কি, যেটা কেমন উৎপন্ন করে, ঠিক আছে। নাম্বার 19, স্থির তড়িৎ কি, ঠিক আছে। ছেলে অবশ্যই স্থির তড়িৎ নাই, তবুও হালকা পাতলা দম লাগতেছে, বিকজ টানটা পাইলেছে আর কি, দম লাগতেছে, মানে এমন কাকে বলে আইতো না, স্থির তড়িৎ কাকে বলে এনে আছে। আবার সেম জিনিস ঘর্ষণের ফলে সৃষ্ট, ঘর্ষণের দ্বারা সৃষ্ট যে তড়িৎ উৎপত্তি স্থলে অর্থাৎ বস্তুকেই আবদ্ধ থাকে, বস্তুতেই আবদ্ধ থাকে, যদি এটা ঘর্ষণের ফলে যে সৃষ্ট যে ইয়েটা আছে, মানে যে বিদ্যুৎটা আছে, বিদ্যুৎটা বস্তুটার উপরে জায়গাটার মধ্যে এটা এক জায়গাতে আবদ্ধ থাকবো, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হইতো না, এটাই কইব স্থির তড়িৎ, ঠিক আছে। এর মানে কিটা কুপরিবাহী পদার্থ হইলে এটা একমাত্র জায়গাতে সব নাহলে ছড়ে যাবে, আর ছড়িলে শেষ। সুপরিবাহী পদার্থ হইলে কোনো কাম হতো না, স্থির তড়িৎ উৎপন্ন হইতো না, ঠিক আছে। স্ট্যাটিক কারেন্ট বলা হয়, ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ ইংলিশে, ঠিক আছে। এক জায়গাতে স্ট্যাটিক থাকবে, এটা জায়গাতে সত্য না। নাম্বার 20, শুকনো চুলে, হ্যাঁ এটাও মুখস্থ করতে হবে কোনটার মধ্যে কীটা উৎপন্ন হইব। শুকনো চুলে চিরুনি দিয়ে আঁচড়ালে সেই চিরুনি কাগজের ছোট টুকরোকে আকর্ষণ করে কেন? ওই তো সেম আহিত হইব, ঘর্ষণ হইতেছে না, চুলার চিরুনির মাঝখানে তো ঘর্ষণ হইতেছে, ঘর্ষণ হইলে একটার মধ্যে মানে কী থাকবে, যেটা চিরুনির মধ্যে আধান সৃষ্টি হইব, মানে চিরুনিটা আহিত হইব, চুললেও হইব, কিন্তু চুলের মধ্যে তো আমরা একটা দেখে লাভ নেই, হ্যাঁ। ঘর্ষণের ফলে চিরুনিতে স্থির তড়িৎ আহিত হইব, স্থির তড়িতের মাধ্যমে সেখানে জিনিসটা আধানে আহিত হইব, হ্যাঁ। তাই চিরুনিটি কাগজের ছোটো টুকরোকে আকর্ষণ করবে, যে কোনো ছোটো টুকরো কাগজটা আকর্ষণ করবো, কারণ চিরুনির মধ্যে তো আহিত হইতেছে, এটার মধ্যে তো স্থির তড়িৎ উৎপন্ন হইতেছে। 21, চার্জিং বা তড়িদাহিতকরণ কি, ঠিক আছে। তো হ্যাঁ সিলেবাসে নাই, জাস্ট
মানে জানার লেগে আর কি আমরা মোবাইলে যে চার্জিং করে এটারই অ্যাকচুয়ালি চার্জিং, ঠিক আছে। তো সিলেবাস নাই, জাস্ট মানে ইয়ার লেগে এটা নলেজের লেগে আর কি। যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে গ্রিক বিজ্ঞানী থেলিস দেখান যে পশম দিয়ে পাইন গাছের আঠা অ্যাম্বারকে ঘষলে অ্যাম্বার ছোটোখাটো কাগজের টুকরো বা হালকা ছোট বস্তুকে আকর্ষণ করে, ঠিক আছে। এরপরে পরবর্তীকালে ডক্টর গিলবার্ট এই ঘটনার নাম দেন চার্জিং বা তড়িদাহৃত করো, ঠিক আছে। মানে ঘষা একটা বস্তুরে তড়িৎ পাঠান দেবে এটার মধ্যে, ঠিক আছে। তড়িৎ পাঠালে ওই বস্তুটার মধ্যে তড়িৎটা থেকে যাবো, ঠিক আছে। এই হচ্ছে প্রসেসটা, এটা রেকর্ড তার চার্জিং বা তড়িদাহৃত করণ। তো এখন তো কেউ ঘষা চার্জ করে না, তো আমি আর এনেকে বললো মানে লেখা আছে ওর মধ্যে ঘর্ষণ, বাট ঘর্ষণটা সব জায়গাতে ভ্যালিড না। এটা থিওরিটিক্যালি এটা ভ্যালিড আর কি, প্র্যাকটিক্যালি এটা ভ্যালিড। কি ঘর্ষণে চার্জ দেবো মোবাইল পসিবল না, ঠিক আছে। আগের দিন এমনি করতো, আগের দিনে চার্জ মানে এমনি দিত ঘর্ষণ করে। যে কোনো ব্যাটারির মধ্যে চার্জ ঘষি দেওয়ান লাগতো, এটা মোবাইলের ব্যাটারি, যে কোনো ব্যাটারি। ঘড়ির আগের দিনে মানে চাবি ঘুরে আসিল, তোরা দেখছিস না, ঘড়িটার মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারিটা চার্জ হতো চাবিতে ছিল, চাবিটা দিত ব্যাটারিটা চার্জ হতো। একদিন আগে থেকে চার্জ দিয়ে চাবিটা এমনি করে ঘোরা লাগতো। তোর 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 বাবা মা দেখছে না, তোর দাদু ঠাম্মা দেখছে, হ্যাঁ। কিন্তু আমার বাবা তার আবার দেখছে আর কি। এরকম ঘড়িটা ঘুরাইতো, ঘষলে ব্যাটারিটা চার্জ হতো এবং একদিন চলতো। পরের দিন আবার ঘড়িটা ঘুরাইতো, একদিনে চলতো, একদিন ও দিন এরকম আসলো আর কি। মোবাইল কেমন চার্জ দিত? মোবাইল তো আসতো না, করতাম চার্জ, মোবাইল খুঁজতে ব্যাটারি পাল্টালাম তো পুরোপুরি। ব্যাটারি পুরো চেঞ্জ। ব্যাটারি আগের দিনে আগের দিনে এরকম ব্যাটারি আসতো না, আমাদের লিথিয়াম ব্যাটারি মানে ডাবল চার্জ এরকম না, চার্জ শেষ ব্যাটারি হিসেবে ব্যাটারি ফেলা আবার কিনে আনতে হবে। না এরকম না, এক মাস 1.5 মাস। ঘড়ির ব্যাটারি তো আয়ু কম, এটা তো ছোটো ব্যাটারি। মানে প্রতিদিন এক ব্যাটারির ঘষা 1 মাস? হ্যাঁ, না ঘড়ি ব্যাটারি তো ছোটো ছোটো থাকে, এটা তো প্রত্যেকদিন আমরা এটা মানে দল যাবে, এটা না নর্মাল যে ব্যাটারি বাড়িঘর লাইটটা জ্বালানো এটি কোথায় আছে, এটি ওয়ান টাইম কিনে আনতো, শেষ ব্যাটারি ফেলা যেত, ঠিক আছে। রিফিল করানোর কোনো রাস্তা নেই এখন তো না। চার্জ দিলে কারেন্টে চার্জ দিলে থাকে ব্যাটারি, অনেক ব্যাটারি মানুষকে একবার নিয়ে আনে, রেখা দেয় না চার্জ দেয়, আর চার্জটা হইতেছে কারেন্ট গেলে জলে, অন কেমন নেই অন তো চার্জ হয় না, বারবার চার্জ হতে। আগের দিন কোনো আগের দিন ওয়ান টাইম আনো, ইউজ করো, দো ফেলায়, ঠিক আছে। আর নাহলে এরকম ব্যাটারি আসতো, এটি করে তো ওয়েট সেল, এটি হলো সেটা লিকুইড একটা এসিড ধোয়ার মতো ভিতরে, এটি করে তো ওয়েট সেল, মানে এসিডের ওই যে করলাম আগে চ্যাপ্টার তড়িৎ লেপন, ভিতরে তড়িৎ বিশ্লেষণ মানে অ্যাসিডটা যেটা আসলো, অ্যাসিডটা দিত, অ্যাসিডটা শেষ অবধি চলতো ব্যাটারিটা। এখন অ্যাসিড শেষ, ব্যাটারিও শেষ। তখন দিনের ব্যাটারি হতো না আগে, তখন দিনে সেল দিত, সেল জিগাইস ইয়ে তার কতটা মাথা ঠিক। তখন একটা ওই সেলকির নাম রে এমনি করতে আগে সেল ওইটি অ্যাকচুয়ালি মানে কীটা কথা, ওইটি মানে ব্যাটারি না আর কি। ব্যাটারি আসছে পরবর্তী সময়, যখন ওই দোকান থেকে কিনে একটা আনতাম, শেষ হইলো আবার ফালাইতাম, আবার কিনতাম, এরকম ব্যাটারি আসলো, ঠিক আছে। টর্চের মধ্যে এত বড় মোটা ব্যাটারি আসলো, অন্তত ব্যাটারি নাই তো, তুমি দেখছিস না, টর্চই নেই, দেখছিস না। 2012-13 অব্দিও ব্যাটারি সবাই বাড়িঘর টর্চ আসলো, 14-15 অব্দি বাড়িঘর টর্চ আসলো, আমরা বাড়ি তাদের টর্চ আসলো, ঠিক আছে। কত টর্চ আনছি আমি, ছোটো টর্চ, বড় টর্চ, এত লেজার টর্চ, বড় টর্চ আছে অনেক বাড়িতে, একটা দুটো আছে, গ্রামেগঞ্জে আছে, গ্রামেগঞ্জ নাই বেশিরভাগ বাড়িতে মোবাইল সবাই তো ফোন ইউজ করে। তো 22 সব ধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে। সমধর্মী না, সমধর্মী লাগছে, বলেছে সমধর্মী, সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে। মানে যদি একই টাইপের আদান থাকে, মনে করো এদিকেও ধনাত্মক আছে ওইদিকেও ধনাত্মক আছে, বিকর্ষণ করবো, ঠিক আছে। আগে আসলো না ক্লাস 7-এ সমমেরু বিকর্ষণ করবো, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমের মধ্যে দুটোটা সেম, ম্যাগনেট আর কারেন্ট দুটোটার মধ্যে সেম কনসেপ্টটি কাজ করে। ম্যাগনেটের মধ্যেও সেম, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, কারেন্টের মধ্যেও সেম, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। আর হ্যাঁ কি বিকর্ষণ করে, আর এটাতে বিষমধর্মী, মানে দুটোটাই নেগেটিভ পজিটিভ আছে,
বা পজিটিভ নেগেটিভ আছে নেগেটিভ আর পজিটিভ আছে তাইলে আকর্ষণ করবো। আকর্ষণ করো। 24 চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চিরুনিতে কী ধরনের আধান সৃষ্টি হয় এটি মুখস্থ করতে মানে চিরুনির মধ্যে উৎপন্ন হইব ধনাত্মক আধান, যে মধ্যে বোঝানোর কিছু নাই। চিরুনির মধ্যে হইব ধনাত্মক, আর ধনাত্মক এখানে এটার মধ্যে কোনো ওখানে মানে ইয়ে নাই, এটা লজিক নেই, ঠিক আছে? লজিক কিচ্ছু নাই এটার মধ্যে, কোনো রুল নাই বলে আমি তোর রুলটা করবো। পিওর মুখস্থ করতে হবে। চিরুনির মধ্যে উৎপন্ন হইব ধনাত্মক, আর মাথার যে চুল আছে চুলের মধ্যে উৎপন্ন হইব ঋণাত্মক, ঠিক আছে? মুখস্থ হয়েছে, এটির মধ্যে লজিক নেই। সায়েন্সের খেলা, কোন সংগীতে উৎপন্ন হইব কেউ জানে না এটি, ঠিক আছে? আর জানতে হইলে বহুত থিওরি আছে, এখন কোন পসিবল না। গসিয়ান থিওরি মরি আছে, 11-12 আছে, আর কি 12 আছে। ওই থিওরি দিয়ে প্রমাণ করুন যাবে এটা কেলে কিতাব উৎপন্ন হইব, এটা বহুত কমপ্লিকেটেড, ঠিক আছে? বহুত কমপ্লিকেটেড। 25 ঘর্ষণের দ্বারা আহিতকরণের সময় যে ধনাত্মক না ঘর্ষণের দ্বারা আহিতকরণের সময় যে ঋণাত্মক আধান যুক্ত কণার স্থানান্তর হয় তাকে কি বলে? তো কিতা কইছি একটু আগে যে ঘর্ষণের ফলে উৎপন্ন ধনাত্মক হইব, ধনাত্মক আধান হইব, ঋণাত্মক আধান হইব, ঠিক আছে? মানে ধনাত্মক তড়িৎ কণা উৎপন্ন হইব, ঋণাত্মক তড়িৎ কণা উৎপন্ন হইব। তো জেনারেলি ঋণাত্মক যেটা উৎপন্ন হয় এটা হয় ইলেকট্রনের লিগে আর কি, ঠিক আছে? ধনাত্মকটা ইলেকট্রনের লিগেই হয়, দুটো ইলেকট্রনের লিগে হয়, ঠিক আছে? ইলেকট্রনিক মেইন জিনিস আর ইলেকট্রনটা কমে বাইরে গেলে পেলে মতো বাড়লে ইলেকট্রন বাইরে গেলে হয়ে যাবেন কিটা নেগেটিভ, ইলেকট্রন বাড়লে নেগেটিভ, কমলে আবার পজিটিভ। হ্যাঁ এরকম এই জিনিসটা ইলেকট্রনিক খেলা। ইলেকট্রনটি এখান থেকে এখানে আসা যাওয়া করে, হ্যাঁ পরমাণুর ভিতরে ঢুকে যাবে, পরমাণু থেকে বাইরে যাবে, ঠিক আছে? বাকি কোনো জিনিস পরমাণু থেকে বাইরে না, ঢুকেও না, শুধু ইলেকট্রনটাই বাইরেতে পারে। ইলেকট্রনটা মানে পরমাণু চারিদিকে থাকে আর কি, এত একটা মানে শক্তি নেই কি। পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে, কোষের নিউক্লিয়াস যেমন আছে, পরমাণু আছে কিন্তু পরমাণুর নিউক্লিয়াসটার পাওয়ারটা কম আর কি, সে ইলেকট্রনটি ধরে রাখতে পারে না অ্যাকচুয়ালি। ইলেকট্রনটি মানে একটু শক্তি হলে, একটু এনার্জি হলে ইলেকট্রনটি বেড়ে যায়, ঠিক আছে? অনেক সময় কি ইলেকট্রন ভিতরে আয়া করে, এক্সট্রা ইলেকট্রন ভিতরে ঢুকেও যায়, ঠিক আছে? ইলেকট্রন তো মানে কলম করে নিউক্লিয়াস হবে এনা তো পরমাণু এদিকে থাকে, সেরেবেটা থাকে, দূরে দূরে থাকে। তো নিউক্লিয়াসের পাওয়ারটা এত থাকে না যে সবটি ইলেকট্রন সে ধরে রাখতে পারবো। মাঝে মধ্যে একটু এনার্জি পাইলে ইলেকট্রন বেড়ে যাবে, বা একটু এনার্জি কম হলে ইলেকট্রন ভিতরে ঢুকেও যাবে। তো ইহানো এটা হইতেছে যে যেই যে নেগেটিভ আধানটা যুক্ত হইব এটা কে লিগে হইব? ইলেকট্রনের লিগা, ঠিক আছে? এই আর কি। সিট দিয়ে কাচ দণ্ডকে ঘষলে কাচ দণ্ডটি কোন আধানে আহিত হয়? আনসার দিব ধনাত্মক আধানে আহিত হইব। মুখস্থ আবার সেম, কোনো কিছু বোঝানোর নেই। আবার এফারটা মুখস্থ। 27 নাম্বারটা, পলিথিন দিয়ে একটি প্লাস্টিকের রিফিলকে ঘষা হলো, প্লাস্টিকের রিফিলটিতে কোন ধরনের আধান আছে? ধনাত্মক আধান। মুখস্থ আবার কিছু করার নেই আমার। ঋণাত্মক। হ্যাঁ কি জানি 27 নাম্বার, ঠিক আছে? এটা ঋণাত্মক, আমি ভুল করেছি। মুখস্থ, এটির মধ্যে মানে লজিক কিছু নাই। আধান কত প্রকার ও কী কী? 2 প্রকার আছে, ধনাত্মক এবং ঋণাত্মক। অলরেডি বহুত বার পেয়েছি। 29, কোনো বস্তুকে অন্য বস্তু দিয়ে ঘষলে একে তড়িতাহত করা হয়, ঘষলেই এটার মধ্যে তড়িৎ আহিত হইব। জিনিসটা হলো তড়িতে আহিত, তড়িদাহিত মানে তড়িৎদের দ্বারা আহিত হইব, ঠিক আছে? বিফোর বি ফিউচারে আছে, এক লোক ক্লিয়ার লেখে সমাস করি সমাস। 30 নাম্বার, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ঘর্ষণ করলে সহজেই চাষ করা যায় না? অপশন এ প্লাস্টিক স্কেল, অপশন বি তামার দণ্ড, অপশন সি। প্রশ্নটা কিন্তু নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ঘর্ষণ করে সহজেই চাষ করা যায় না? অপশন এ প্লাস্টিক স্কেল, অপশন বি তামার দণ্ড, অপশন সি উলের কাপড়, অপশন ডি একটি স্ফীত বেলুন। আনসার দেব কোনটা কুপরিবাহী? কুপরিবাহী, সবই তো কুপরিবাহী। চাষ করা যেত না কোনটা? কুপরিবাহীটির মধ্যে চাষ করুন যাইব, হ্যাঁ তো তামাটার মধ্যে চাষ করুন যাইত না। আমরা দেখতে পাবো কোনটা কুপরিবাহী নাই, কোনটা সুপরিবাহী। আনসার দিব তামার দণ্ড, কারণ তামাটার মধ্যে তো সুপরিবাহী, তামাটার মধ্যে তো ঘষলে লগে লগে কারেন্ট উৎপন্ন হইব, কিন্তু কারেন্টটা তো প্রবাহিত হয়েছে, এক জায়গাতে ছড়ে যাবো। তো এইটা অপশন হইব তামার দণ্ড। বাকিটি তো কুপরিবাহী, এক জায়গা থেকে যাবো। হ্যাঁ, আর প্লাস্টিকের জেনারেলি চার্জ উৎপন্ন হইতই না, কারণ প্লাস্টিকের মধ্যে তো হইব, বাট এটা মানে প্লাস্টিকের চার্জ করাটা যাবে না, কারণ প্লাস্টিকের মধ্যে তড়িৎ উৎপন্ন হইতো না। উলের কাপড় হইব, স্ফীত বেলুন উৎপন্ন হইতো। প্লাস্টিকের মধ্যে অ্যাকচুয়ালি চার্জ উৎপন্ন হইতই না, রাস্তা নেই। প্লাস্টিকের মধ্যে অ্যাকচুয়ালি মানে চার্জ উৎপন্ন করা যেত না। এটা
ঠিক আছে ইয়ের মধ্যেই পাওয়ার দেখেন ওই যে লেখছে যে রেজিনের মধ্যে উৎপন্ন হইব প্লাস্টিকের মধ্যে চার্জ উৎপন্ন হইতোই না উল্লের কাপড়ের মধ্যে উৎপন্ন হইব চার্জ ঠিক আছে কিন্তু এটা শর্ত না আর বেলুন মানে শীত মানে ফুল আর কি শীত মানে ফুল গেছে ফুল না বেলুনের মধ্যেও চার্জ উৎপন্ন হইব ঠিক আছে প্লাস্টিকের মধ্যে উৎপন্ন হতো না উৎপন্ন হওয়া প্লাস্টিকের মধ্যে উৎপন্ন হইলে মানে এটার মধ্যে বাচ্চাটার মধ্যে কিছুটা মিক্স আছে এটা নর্মাল মানে সুতা প্লাস্টিক না আর কি 30টা বোঝা লিছি বাকিটি ফর্দিন হয়ে যাবো ঠিক আছে